আজকে যদি অনুরূপভাবে দুর্নীতির যোগ্য আর অযোগ্য যদি আমরা প্রকাশ করতে যাই তা আমার মনে হয় ক্যাবিনেট মন্ত্রীগুলো সব জেলে যাবে। পরতে পরতে দুর্নীতি করেছে ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট 17 রকম দুর্নীতির কথা স্বীকার করেছিল। একটা সিঁড়ির ধাপ উঠতে উঠতে যেমন একসময় মানুষ টপে পৌঁছে যায়, ওই রকম নিচতলা থেকে আস্তে আস্তে ধরতে ধরতে টপে পৌঁছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত আছেন। সুন্দরবনের বাঘও কারো অনুপ্রেরণায় চলে। তো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া দুর্নীতি হবে? আর যে মানিক ভট্টাচার্য বা মানিকবাবুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভালো সম্পর্ক, সেই মানিক দুর্নীতি করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় জানবে না, এটা কী করে হয় বলুন তো? একজন শিক্ষামন্ত্রী, তা হ্যাঁ উনি শিক্ষামন্ত্রী, এটা বলবেন কেন বলবেন আমি তাও বলি। উনি তো পার্থ চ্যাটার্জির উত্তরসূরি। ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে, অর্থাৎ এই অযোগ্য বাঁচতে বাঁচতে যোগ্য আর খুঁজে পাওয়া যাবে না। রাজ্যে অতিরিক্ত চাকরি বা রাজ্যের চাকরিগুলো যেন না দিতে হয়, কারণ এরা ভাতা দাতাতেই মানে ওই সময়ে সময়ে সিজনাল দান করবেন আর ভাতা দিয়ে সারা বছর পার্থ চ্যাটার্জি চলে যাওয়ার পর ব্রাত্যবাবু যখন চেয়ারে আসেন, তারপরে কোর্টের ইনস্ট্রাকশনগুলো হয়, কোর্টের নির্দেশগুলো তার আমলে হয়। তাহলে স্বাভাবিকভাবে তিনি সেইগুলো পালন করলেন না কেন? কোর্ট খেলা খেললেন, ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা দিয়ে বড় বড় আইনজীবীদের পুষলেন, কিন্তু তিনি অযোগ্যদের তালিকা আজ পর্যন্ত প্রকাশ করতে পারলেন না। এই তৃণমূল সরকার বা এই তৃণমূলের ক্যাবিনেট বা এই তৃণমূলের একদম লোয়ার থেকে আপার লেভেল পর্যন্ত যে নেতৃত্ব রয়েছে, তাদের দ্বারা স্বচ্ছতা, তাদের কাছ থেকে স্বচ্ছতা করা বাংলার মানুষের বৃথা। বলছে যে গ্রুপ সিডির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে বললেন বিচারপতি অমৃতা সিনহা। এবারও কি কোনো টালবাহানা দেখা যাবে নাকি প্রকাশ পাবে সম্পূর্ণ তথ্যসহ লিস্ট? দেখুন, অমৃতা সিনহা মহাশয়া জাস্টিস, তিনি আজকে গ্রুপ সি গ্রুপ ডির পূর্ণ তালিকা প্রকাশ করতে বলছেন টেন্টেডলি। অথচ এর আগে আমরা দেখেছি সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ইভেন সুপ্রিম কোর্ট পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে বলার পরও এই নির্লজ্জ সরকার, নির্লজ্জ কমিশন এখনও পর্যন্ত তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি বা করেনি। কেন তালিকা প্রকাশ করতে পারেনি? কারণ এরা পরতে পরতে দুর্নীতি করেছে। ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট 17 রকম দুর্নীতির কথা স্বীকার করেছিল, মেনশন করে বলে দিয়েছিল যে এই প্যানেলে 17 রকমভাবে দুর্নীতি হয়েছে। যেমন একরকম ধরুন সাদা খাতা, 2 র্যাঙ্ক জাম, 3 পরীক্ষা দেয়নি এমনও ক্যান্ডিডেট পেয়েছেন, 4 রিজার্ভেশন পলিসি ব্রেক করেছে। তো এইরকম 1, 2, 3, 4 করে 17 রকম দুর্নীতি ছিল। যখন এসএসসি প্রকাশ করলো লিস্ট, তখন আমরা প্রথম দফায় দেখলাম যে শুধুমাত্র সাদা খাতাগুলোকে প্রকাশ করলো, বাকিগুলোকে স্কিপ করে গেল। আবার যখন বিচারপতি বললেন, তারপরে আরও কিছু সংখ্যা বাড়লো, কিন্তু সর্বোপরি পূর্ণ 17 রকম যে করাপশন যুক্ত লিস্ট, সেই লিস্ট কিন্তু আমরা পেলাম না। তো আমরা জানি যে যদি 17 রকম যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিযুক্ত মেধা তালিকা যদি প্রকাশ হয়, তাহলে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে, অর্থাৎ এই অযোগ্য বাঁচতে বাঁচতে যোগ্য আর খুঁজে পাওয়া যাবে না। একদম দায়িত্ব নিয়ে বলছি, কারণ এই এসএলএসটির মধ্যেও ওইটা ছিল আরএলএসটি, অর্থাৎ তখন রিজিওনাল ভিত্তিতে রিজিওনালভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি, অর্থাৎ সেখানে এত পরিমাণ দুর্নীতি হয়েছিল যে আপনারা কল্পনাও করতে পারবেন না। স্বচ্ছভাবে কজন চাকরি পেয়েছে সেটা সবথেকে বড় কোশ্চেন। আজকের দিনে দাঁড়িয়ে এই সরকার, এই এসএসসি, এই পিএসসি, এই প্রাইমারি, প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন, ইভেন মাদ্রাসাতেও দুর্নীতির দায়ে, অস্বচ্ছতার দায়ে মামলা চলছে, প্রত্যেকটা রিক্রুটমেন্ট জটিলতায় আটকে রয়েছে। কোথাও এই সমস্যা স্বতঃপ্রণোদিতভাবে রাজ্য সরকার এবং তার ডিপার্টমেন্ট জেনে বুঝে করেছেন যেন চাকরি না দিতে হয়, রাজ্যে অতিরিক্ত চাকরি বা রাজ্যের চাকরিগুলো যেন না দিতে হয়, কারণ এরা ভাতা দাতাতেই মানে ওই সময়ে সময়ে সিজনাল দান করবেন আর ভাতা দিয়ে সারা বছর চালাবেন। এই রাজনীতি সারা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে চাইছেন। কেন এত? একবার হাইকোর্ট বলে দিল, তা আপনি মেধা তালিকা দিতে পারলেন না, যোগ্য অযোগ্য পৃথক করতে পারলেন না। সেটা সাইজ করতে একবার নয় 10 বার বলা হয়েছে হাইকোর্টের দ্বারা যে সেটা সাইজ করে দিন, সেটা সাইজ করে দিন। আজ পর্যন্ত সেই সেটা সাইজ হলো না কেন? এসএসসি আজও পর্যন্ত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারলো না কেন? আপনারা দেখেছেন অন্য সময় যোগ্যদের তালিকা প্রকাশ হয়, কিন্তু এতটা নির্লজ্জ সরকার যে আজ অযোগ্যের তালিকা প্রকাশ হবে হাইকোর্টের নির্দেশে। শুনতে কত ভালো লাগছে না? সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের মানুষ আজকে এই দশা দেখে বাংলার হাসছে।
অযোগ্যদের তালিকা প্রকাশ হচ্ছে। তো আজকে যদি অনুরূপভাবে দুর্নীতির যোগ্য আর অযোগ্য যদি আমরা প্রকাশ করতে যাই, তা আমার মনে হয় ক্যাবিনেট মন্ত্রীগুলো সব জেলে যাবে। হ্যাঁ, তেমনই ভাই, যে বারবার যে চুরির কথাটা উঠে এসেছে, চাকরি চুরির কথাটা উঠে এসেছে, এবার যদি ঠিকানা সহ তালিকা বের হয়, তাহলে যে নেতা মন্ত্রীরা চাকরি বিক্রি করেছে তাদের কপালে তো দুর্ভোগ নেমে আসবে। স্বাভাবিকভাবে এতদিন পর্যন্ত এই যে টালবাহানা, বারংবার অর্ডার করা সত্ত্বেও এসএসসি পূর্ণ তালিকা প্রকাশ করতে অনীহা প্রকাশ করা, সেটা কেন? কারণ হলো রোল নাম্বার সহ তার ডিটেলস অ্যাড্রেস সহ যদি তালিকা প্রকাশ হয়, তাহলে বাংলার মানুষ ওপেন একদম খোলা চোখে দেখতে পাবে কারা কারা দুর্নীতি করেছিল। স্বাভাবিকভাবেই তারা মানসিক হীনমন্তায় ভুগবে, চাপে পড়বে। তখন এরা কার মাধ্যমে চাকরিগুলো পেয়েছিল তাকে খোঁজার চেষ্টা করবে। একটা সিঁড়ির ধাপ উঠতে উঠতে যেমন একসময় মানুষ টপে পৌঁছে যায়, ওই রকম নিচতলা থেকে আস্তে আস্তে ধরতে ধরতে টপে পৌঁছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত আছেন, যার জন্যে বারংবার কোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও এসএসসিকে, প্রাইমারিকে, প্রত্যেকটা দপ্তরকে তাদের যে অযোগ্য, সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বারংবার দ্বিধাগ্রস্ত। আজকে প্রাইমারিতেও 32,000 ঝুলছে, সেখানেও যোগ্য অযোগ্যের প্রশ্ন আসছে। কেন? অযোগ্যদের তালিকা প্রকাশ করে দিলে তো যোগ্যরা বেঁচে যায়। আজও পর্যন্ত এই অযোগ্য যোগ্য আলাদা করতে পারলো না বলে একটা 26,000 পুরো প্যানেলটাকে পর্যন্ত বাতিল করা হলো। সুপ্রিম কোর্ট বাতিল করলো, হাইকোর্ট বাতিল করলো। কেন? শুধু যোগ্য আর অযোগ্য তালিকাটা আলাদা করে দিল না এসএসসি, আলাদা করে দিতে পারলো না সরকার। তাহলে কেন দিতে পারলো না, সেটার যদি আমরা খুঁজতে যাই, তাহলে এই নেতা মন্ত্রীদের নাম অটোমেটিক চলে আসবে। কিন্তু সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনি তো বলেছেন যে এই তালিকার মানে পশ্চিমবঙ্গে যতটা স্বচ্ছতার সাথে এসএসসি পরীক্ষা হয় আর কোনো রাজ্যে হয় না। আর তিনি এর আগেও বলেছিলেন যে আমাদের পার্টির যারা ঝান্ডা ধরবে তাদেরকে চাকরি দেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলা সেই কথা, সেই মডেল কি এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক সর্বত্র ছড়িয়ে রয়েছে? দেখুন, একটা রাজ্যের শিক্ষামন্ত্রী তার বক্তব্য যদি এটা হয়, তাহলে এই রকম শিক্ষামন্ত্রী পেয়ে বাংলার শিক্ষিত সমাজ সত্যি আজ দুর্ভাগা। একজন শিক্ষামন্ত্রী, তা হ্যাঁ উনি শিক্ষামন্ত্রী এটা বলবেন, কেন বলবেন আমি তাও বলি। উনি তো পার্থ চ্যাটার্জির উত্তরসূরি, যে শিক্ষা দুর্নীতি বা শিক্ষা বিক্রির দায়ে 3.5 বছর জেল খাটলেন। তো তার জায়গায় যে বসেছেন, তার স্থলাভিষিক্ত যিনি হয়েছেন, তাহলে সেই লেভেলের মানুষকেই মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন। তাহলে তার মুখ থেকে তার পার্টির ছেলেরা, তার পার্টির চেলারা চাকরি পাবে, এই কথাটা বলাটা খুব স্বাভাবিক। কারণ তিনি নিজেই তো এই জায়গায়। আপনি তো ব্রাত্য বসুকে বললেন যে পার্থ চট্টোপাধ্যায়ের উনি উত্তরসূরি, তাহলে পার্থ চট্টোপাধ্যায় তো এই দুর্নীতির বিরুদ্ধে মানে দুর্নীতি করেছিল, এই জন্য জেলে গেছে। তাহলে কোথাও গিয়ে কি সম্ভাবনা রয়েছে ব্রাত্য বসু জেলে যেতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এখনও যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তাতেও দুর্নীতিযুক্ত আছে। নাহলে আপনারা দেখাবেন যে 42 পাওয়া একজন চাকরি প্রার্থী রাতারাতি 47 হয়ে যায়। টেন্টেড যারা, আচ্ছা বলুন তো, পার্থ চ্যাটার্জি চলে যাওয়ার পর ব্রাত্যবাবু যখন চেয়ারে আসেন, তারপরে কোর্টের ইনস্ট্রাকশনগুলো হয়, কোর্টের নির্দেশগুলো তার আমলে হয়। তাহলে স্বাভাবিকভাবে তিনি সেইগুলো পালন করলেন না কেন? তিনি স্বচ্ছতা দেখাতে পারতেন তো, যে আমি বাবা পার্থ চ্যাটার্জির মতো নয়, আমি অধ্যাপক মানুষ, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কলাকুশলী সৃজনশীল মানুষ, আমি নাট্যজগতের মানুষ, আমি বাবা তোমাদের এই ঝামেলায় নেই। তাহলে স্বাভাবিকভাবেই উনি প্রথম থেকে যে নির্দেশগুলো হাইকোর্ট দিয়ে আসছে, সুপ্রিম কোর্ট দিয়েছে, সেইগুলো বাস্তবায়ন করতে পারতেন। উনার আমলে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যারা অযোগ্য তাদের লিস্ট করতে হবে, যোগ্য অযোগ্যকে পৃথক করতে হবে, যারা অযোগ্য দুর্নীতিগ্রস্ত টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের 12% ইন্টারেস্ট সহ টাকা ফেরত দিতে হবে, যারা অযোগ্য তাদেরকে আর পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। এই অর্ডারগুলোকে দায়িত্ব নিয়ে যদি উনি সঠিকভাবে কোর্টের নির্দেশ মেনে কাজ করতেন ব্রাত্যবাবু, তাহলে আমরা জানতাম তিনি একজন সৎ। তিনি কেন করলেন না? আমি যদি পাপী না হয়, অন্যের পাপ আমি নেব কেন? আমার মনে যদি পাপ না থাকে, তাহলে আমি অন্যের পাপ ঘাড়ে নেব কেন? যে পাপ পার্থ চ্যাটার্জি করে গেছেন, তার দায় বা দায়িত্বভার আমি নিতে যাব কেন? আমি তো স্বচ্ছ মানুষ। যদি ব্রাত্যবাবু এই লিস্টগুলোকে একের পর এক পাবলিশ করতে পারতেন, তাহলে আমি জানতাম যে দুজনের মধ্যে সিদ্ধারাগত পার্থক্য রয়েছে, মানসিকতার পার্থক্য রয়েছে। কিন্তু পার্থবাবু যে দুর্নীতিটা করে গেলেন, সেই দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়ার জন্যে খুব সুন্দরভাবে একের পর এক আইনি সহযোগিতা নিয়ে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এই সেই কোর্ট ঘুরে বেড়ালেন, কোর্ট খেলা খেললেন, ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা দিয়ে বড় বড় আইনজীবীদের পুষলেন। কিন্তু তিনি অযোগ্যদের তালিকা আজ পর্যন্ত প্রকাশ করতে পারলেন না। তাহলে আমরা তো পার্থ চ্যাটার্জির উত্তরসূরিই বলবো, কেন বলবো না? উনি কেন আজও পর্যন্ত যাদের টাকা ফেরত নেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, তাদের টাকা ফেরত নেওয়া হয়নি? কেন এখনও পর্যন্ত
সিঙ্গেল বেঞ্চে এসে আবার মামলা করে আবার কেন অযোগ্যদের তালিকা চাইতে হবে? অযোগ্যদের তালিকা তো 1 বছর 1.5 বছর আগে দেবাংশু বসাক মহাশয়ের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল যে অযোগ্যদের তালিকা পৃথক করে দাও। সুপ্রিম কোর্ট বারংবার লিস্ট চেয়েছিল যে যোগ্য অযোগ্য পৃথক করো, যোগ্য অযোগ্য পৃথক করো। তখন মিনিস্টারকে ব্রাত্যবাবু, তাহলে ডেফিনেটলি ওনার করার দরকার ছিল। ওনার যিনি দায়িত্বে রয়েছেন, চেয়ারপারসন আছেন, তাকে ইনস্ট্রাকশন দেওয়া দরকার ছিল যে আমার কোনো কিছু দেখার দরকার নেই, নিয়োগের ট্রান্সপারেন্সি বজায় থাক, স্বচ্ছতা থাক, আপনি অযোগ্যদের তালিকা আলাদা করে দিয়ে দিন। তাহলে এই বিগত 1.5 বছরে এখনও পর্যন্ত অযোগ্যদের মেধা তালিকা, যেটা বাংলা নতুন করে দেখছে, এই তালিকা প্রকাশ হলো না কেন? আপনি তো স্বচ্ছতা দেখাবেন, আপনার কাছে স্বচ্ছতা প্রার্থনা করি, কিন্তু আপনি সেই স্বচ্ছতা দেখিয়ে কোর্টের নির্দেশ মতো সমস্ত কিছু স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ করুন, সেইটাই চাই। বলছি নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যে সমস্ত নেতারা জেলে গেছিলেন তারা একে একে সব জামিন পেয়েছে। তা আপনার কি মনে হয় এই নিয়োগ দুর্নীতির মূল মাথা কে, আর সে এখনো ধরা পড়ছে না কেন? দেখুন, নিয়োগ দুর্নীতি পশ্চিমবঙ্গে সুন্দরবনের বাঘও কারো অনুপ্রেরণায় চলে। তো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া দুর্নীতি হবে? আর যে মানিক ভট্টাচার্য বা মানিকবাবুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভালো সম্পর্ক, সেই মানিক দুর্নীতি করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় জানবে না, এটা কী করে হয় বলুন তো? জনৈক অভিষেকের নাম আসছে চার্জশিটে, জনৈক মানে বাবা মাকে এখনও পর্যন্ত মেনশন করা যায়নি। তাহলে যদি আমরা আপার স্টেজে চলে যাই নিয়োগ দুর্নীতি খুঁজতে, তাহলে কিন্তু এ দুর্নীতি কালীঘাটের টালিচালা পৌঁছাবে, যার জন্যে আজ একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত গিয়ে প্রত্যেকটা নিয়োগ দুর্নীতি থেমে যাচ্ছে। বলছি এই যে ভোটের আগে এসএসসি নিয়ে তুলকালাম পরিস্থিতি, ভোটে কি কোনোভাবে প্রভাব পড়বে এর? দেখুন, এটা বাংলার মানুষ ভাববে। আজকের দিনে বাংলা স্বচ্ছতা চাই। যদি স্বচ্ছতা চায়, তাহলে এই তৃণমূল সরকার বা এই তৃণমূলের ক্যাবিনেট বা এই তৃণমূলের একদম লোয়ার থেকে আপার লেভেল পর্যন্ত যে নেতৃত্ব রয়েছে, তাদের দ্বারা স্বচ্ছতা, তাদের কাছ থেকে স্বচ্ছতা করা বাংলার মানুষের বৃথা। সুতরাং বাংলাকে যদি স্বচ্ছ রাজনীতির দিকে নিয়ে যেতে চাই, বাংলা যদি স্বচ্ছ ভাব সম্পূর্ণ মানুষকে চাই, তাহলে বিকল্প পথে বাংলাকে হাঁটতে হবে, অবিজেপি অতৃণমূল ক্ষমতাকে বেছে নিতে হবে।